নমস্কার, আমি মোনালি। অনুভব ও বন্ধুরার পক্ষ থেকে আজ আমাদের বিশেষ একটি নিবেদন। আমাদের কাছে মে মাস মানে রে মাস। গত বছর সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ ছিল। গত বছরের মতো এই মে মাসেও সত্যজিৎ রায়ের একটি গল্প আপনাদের কাছে নিবেদন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্প বাতিকবাবু, যিনি একজন অদ্ভুত ক্ষমতার অধিকারী। তিনি অলৌকিক ক্ষমতা রাখেন। সেটা সত্যি কি মিথ্যে তা জানার জন্য শুনতে হবে আজকের গল্প। সত্যজিৎ রায়, জন্ম 2 মে 1921 এবং মৃত্যু 23 এপ্রিল 1992। সত্যজিৎ রায় বাংলা সাহিত্য তথা বাংলা চলচ্চিত্রের এক বিশাল ব্যক্তিত্ব। একদিকে যেমন ফেলুদা, প্রফেসর শঙ্কু ও তারিণী খুড়োর মতো বিভিন্ন চরিত্র আমাদের উপহার দিয়েছেন, ঠিক তেমনই অরণ্যের দিনরাত্রি, জন অরণ্য আর শাখা প্রশাখার মতো ছবি আমাদের উপহার দিয়েছেন। 1961 সালে পারিবারিক পত্রিকা সন্দেশের পুনঃপ্রকাশের জন্য লেখালেখি শুরু করেছিলেন। আজকের গল্প বাতিকবাবুর প্রথম প্রকাশ 1970 সালে সন্দেশ পত্রিকায়। গল্প পাঠে অনুভব এবং গল্পের সূত্রধার আমি মোনালি। বাতিকবাবুর আসল নামটা জিজ্ঞেসই করা হয়নি। পদবী মুখার্জি। চেহারা একবার দেখলে ভোলা কঠিন। প্রায় 6 ফুট লম্বা, শরীরে চর্বির লেশমাত্র নেই, পিঠটা ধনুকের মতো বাঁকা, হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো ফ্ল্যানেলের প্যান্ট, সাদা মোজা, সাদা কেটস। দার্জিলিংয়ের গ্রীষ্মকালে এই ছিল তার মার্কামারা পোশাক। এছাড়া তার হাতে থাকতো মজবুত লাঠি। বনবাদারে এবড়ো খেবড়ো জমিতে ঘোড়া অভ্যেস বলেই হয়তো লাঠিটার প্রয়োজন হতো। আমার সঙ্গে বাতিকবাবুর আলাপ 10 বছর আগে। কলকাতায় ব্যাংকে চাকরি করি, 3 দশকের ছুটি জমেছে। বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে। আমার প্রথম দিনই দর্শন পেলাম বাতিকবাবুর। কি করে সেটা হলো বলি। চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছি বিকেল 4:30। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আবার কখন হবে বলা যায় না, তাই রেনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছি। দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম, সবচেয়ে নিরিবিলি রাস্তা জলা পাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত 50 দূরে একটা মোড়ের মাথায় একটি ভদ্রলোক রাস্তায় এক পাশে দাঁড়িয়ে হাতের লাঠির উপর ভর করে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারী মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হলো না। জংলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক ওইভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে। আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম। কিন্তু কাছাকাছি পৌঁছানোর পর মনে হলো ব্যাপারটাকে যতটা স্বাভাবিক বলে মনে হয়েছিল ততটা নয়। অবাক লাগলো ভদ্রলোকের একাগ্রতা দেখে। আমি 5 হাত দূরে দাঁড়িয়ে তার হাবভাব লক্ষ্য করছি, অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন। শেষটায় বাঙালি বুঝে একটা প্রশ্ন না করে পারলাম না। কিছু হারালেন নাকি? কোনো উত্তর নেই। লোকটা কি কালা? আমার কৌতূহল বাড়ল। ঘটনার শেষ না দেখে যাব না। একটা সিগারেট ধরালাম। মিনিট 3 পর ভদ্রলোকের অনড় দেহে একটা যেন প্রাণ সঞ্চার হলো। তিনি আরো খানিকটা ঝুঁকে পড়ে তার ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন। ঘন ঘাসের ভিতর তার হাতের আঙুলগুলো প্রবেশ করলো। তারপর হাতটা উঠে এলো। বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে একটা ছোট্ট গোল চাকতি। ভালো করে দেখে বুঝলাম সেটা একটা বোতাম, প্রায় একটা আদলির মতো বড়, সম্ভবত কোটের বোতাম।
ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিট খানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিভ দিয়ে 4 বার চিকচিক করে আক্ষেপের শব্দ করে সেটাকে শার্টের বুক পকেটে পুরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের দিকে চলে গেলেন। সন্ধ্যেবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিংয়ের পুরনো বাসিন্দা ডক্টর ভৌমিকের সঙ্গে দেখা হলো। ইনি কলেজে বাবার সহপাঠী ছিলেন, আমাকে যথেষ্ট স্নেহ করেন। তাকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না। ভৌমিক শুনে টুনে বললেন, চেহারা আর আবভাবের বর্ণনা থেকে তো বাতিকবাবু মনে হচ্ছে। বাতিকবাবু? স্যাড কেস, আসল নামটা ঠিক মনে নেই, তবে পদবী মুখার্জি। বছর 5 হলো দার্জিলিংয়ে রয়েছেন। গিল্ডেস ব্যাংকের কাছেই একটা ঘর ভাড়া নিয়ে আছেন। কটকে ব্যাভেনেস কলেজে ফিজিক্স পড়াতো। জার্মান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। শুনেছি ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। চাকরি বাকরি ছেড়ে এখানে চলে এসেছে। বোধহয় পৈতৃক সম্পত্তি আছে। আপনার সঙ্গে আলাপ আছে? গোড়ার দিকে একবার আমার কাছে এসেছিল। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে সেফটি খাবার জোগাড় সারিয়েও দিয়েছিল। কিন্তু বাতিকবাবু নামটা? ভৌমিক হো হো করে হেসে উঠলেন। সেটা হয়েছে ওর এক উদ্ভট শখের জন্যে। অবশ্যই নামকরণটা কে করেছে সেটা বলা শক্ত। শখটা কি? তুমি তো দেখলে, রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল। ওইটাই ওর শখ। যেখান সেখান থেকে জিনিস তুলে এনে সযত্নে রেখে দেন। যে কোনো জিনিস? কেন জানি না আমার লোকটা সম্বন্ধে কৌতূহল বাড়ছিল। ডক্টর ভৌমিক বললেন, আমরা বলবো যে কোনো জিনিস, কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো খুব প্রিসিসিয়াস, কারণ সেই জিনিসগুলোর সঙ্গে নাকি একটা ঘটনা জড়িয়ে আছে। কিন্তু সেটা উনি জানেন কি করে? ডক্টর ভৌমিক তার হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, সেটা তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না। উনি ভিজিটার পেলে খুশিই হন, কারণ ওনার কাছে গল্পের স্টক অনেক। ওর কালেকশন এর সব জিনিস নিয়েই গল্প, তো ওয়াইল্ড ননসেন্স বলাই বাহুল্য। তবে উনি সেগুলো বলতে পারলে খুশি হন। অবশ্যই তুমি শুনে খুব খুশি হবে কি না সেটা আলাদা কথা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। গ্রিন্ডলেজ ব্যাংকের কাছে বাতিকবাবুর বাড়ি চিনে বার করতে বিশেষ অসুবিধা হলো না, কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেনেন। 17 নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন, এবং আশ্চর্য এই যে আমায় দেখেই চিনলেন। কাল আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন, কিন্তু আমার তখন উত্তর দেওয়ার অবস্থা ছিল না। ওই সময়টা কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলেই সমস্যা। আসুন, ভেতরে আসুন। ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ল আলমারি। বাঁ দিকের দেওয়ালের অর্ধেকটা অংশ জুড়ে একটা কাঁচের ঢাকা আলমারির প্রতিটি তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস, যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। একবার চোখ বুলিয়ে একটা শেলফের পাশাপাশি চোখ পড়ল। একটা গাছের শেকড়, একটা মরচে ধরা তালা, আদ্যিকালের গোল্ড ফ্রেমের টিন, একটা উল বোনার কাঁটা, একটা জুতোর বুরুশ, একটা টর্চ লাইটের ব্যাটারি। আমি অবাক হয়ে এসব দেখছি, এমন সময় ভদ্রলোক বললেন, ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না, কারণ ওইসব জিনিসের মূল্য কেবল আমিই জানি। আমি বললাম, শুনেছি এসব জিনিসের সঙ্গে নাকি এক একটা বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে। আছে বই কি, কিন্তু সেরকম তো সব জিনিসের সঙ্গেই থাকে। যেমন আপনি যে ঘড়িটা হাতে পড়েছেন। ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন, ঘটনা ছড়িয়ে থাকে ঠিকই, কিন্তু সব জিনিসের ওপর ঘটনার ছাপ থেকে যায় না। যেমন কালকের বোতামটা। ঘরের ডান দিকে একটা রাইটিং ডেস্কের উপর বোতামটা রাখা ছিল। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। খয়েরি রঙের কোটের বোতাম। তার মধ্যে কোনো রকম বিশেষত্ব আমার চোখে তো ধরা পড়ল না। কিছু বুঝতে পারছেন?
বাধ্য হই না বলতে হলো। বাতিকবাবু বললেন, এই বোতাম একটি সাহেবের কোর্ট থেকে এসছে। ঘোড়ার পিঠে চড়ে জলদা পাহাড় রোড দিয়ে যাচ্ছিলেন। বয়স ছিল 60-এর কাছাকাছি। রাইডিংয়ের পোশাক পরা, সুবল সুস্থ মিলিটারি চেহারা। যেখানে বোতামটা পেলুম সেখানে ভদ্রলোকের স্ট্রোক হয়। ভদ্রলোক ঘোড়া থেকে পড়ে যান। দুজন পথচারী দেখতে পেয়ে ভদ্রলোকের দিকে ছুটে আসে, কিন্তু তিনি অলরেডি ডেড। ঘোড়া থেকে পড়ার সময় বোতামটা কোট থেকে ছিঁড়ে পড়ে যায়। এসব কি আপনি দেখতে পান? ভিভিডলি। যত বেশি মনঃসংযোগ করা যায় ততই স্পষ্ট দেখি। কখন দেখেন? এই জাতীয় বিশেষ গুণসম্পন্ন বস্তুর সামনে এলেই আমি প্রথমে একটা মাথার যন্ত্রণা অনুভব করি। তারপরেই দৃষ্টি ঝাপসা হয়ে আসে। মনে হয় পড়ে যাব, সাপোর্ট দরকার। কিন্তু তারপরেই দৃশ্য দেখা শুরু হয়, পাও স্টেডি হয়ে যায়। এই এক্সপিরিয়েন্সের ফলে আমার টেম্পারেচার বেড়ে যায় প্রতিবার। কাল রাত প্রায় 8টা পর্যন্ত আমার 102 জ্বর ছিল। অবশ্য জ্বরটা বেশিক্ষণ থাকে না। এখন আমি সম্পূর্ণ সুস্থ। ব্যাপারটা আজগুবি হলেও আমার বেশ মজা লাগছিল। বললাম, আরও 2-একটা উদাহরণ দিতে পারেন? বাতিকবাবু বললেন, আলমারি ভর্তি উদাহরণ। ওই যে খাতা দেখছেন, ওতে প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। আপনি কোনটা জানতে চান সেটা বলুন। আমি কিছু বলার আগেই ভদ্রলোক আলমারির কাঁচ সরিয়ে তাক থেকে 2টো জিনিস বার করে টেবিলের উপর রাখলেন। একটা বহু পুরনো চামড়ার দস্তানা আর একটা চশমার কাঁচ। এই যে দস্তানা দেখছেন, বাতিকবাবু বললেন, এটা আমার পাওয়া প্রথম জিনিস, অর্থাৎ আমার সংগ্রহের প্রথম আইটেম। এটা পাই লসন শহরের বাইরে একটি বনের মধ্যে। তখন আমার মা বাবাকে পড়া শেষ হয়েছে। দেশে ফেরার আগে আমি কন্টিনেন্টটা একটু ঘুরে দেখছি। লসার্নে প্রাতঃভ্রমণে বেরিয়েছি। সরু বনের মধ্যে দিয়ে রাস্তা। একটু বিশ্রাম নেব বলে একটি বেঞ্চিতে বসেছি। এমন সময় গাছের গুড়ির ধারে ঘাসের মধ্যে দস্তানিয়ার বুড়ো আঙুলটা চোখে পড়তেই মাথা দপদপ করতে আরম্ভ করলো। দৃষ্টিও ঝাপসা হয়ে গেল। তারপর চোখের সামনে ফুটে উঠল ছবি। একটি সুবেশ শান্ত ভদ্রলোক, মুখে বাঁকানো সুইচ পাইপ, দস্তানা পরা হাতে হেঁটে চলেছে রাস্তা দিয়ে। হঠাৎ ঝোপের পিছন থেকে 2টি লোক বেরিয়ে এসে তার উপরে আক্রমণ করে। ভদ্রলোক মরিয়া হয়ে হাত পা ছুটতে লাগলেন। ধস্তাধস্তির ফলে তিনি নিজের দস্তানাটি হারালেন। দুর্বৃত্তরা তার উপরে চড়াও হয়ে তাকে হত্যা করে তার পকেট থেকে টাকা ও হাত থেকে সোনার ঘড়ি নিয়ে পালালো। সত্যি এরম কোনো ঘটনা ঘটেছিল কি? আমি 3 দিন হাসপাতালে ছিলাম। জ্বর, ডিলেরিয়াম আরও অনেক কিছু। ডক্টর স্টাইনও অসুখ ধরতে পারেননি। তারপর আপনি ঠিক হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান শুরু করি। ঠিক 2 বছর আগে ওই জায়গাতেই কাউন্ট মার্ডিনান্ড মুসাফ বলে একটি ধনী ব্যক্তি ওইভাবেই খুন হয়। ওনার ছেলে দস্তানাটি চিনতে পারেন। ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বলে গেলেন যে তার কথা অবিশ্বাস করতে ইচ্ছা করছিল না। বললাম, আপনি সেই তখন থেকেই আপনার সংগ্রহ শুরু করেন? বাতিকবাবু বললেন, এই দস্তানাটি পাওয়ার পর প্রায় 10 বছর আর এরকম কোনো অভিজ্ঞতাই হয়নি। ততদিনে আমি দেশে ফিরে কটকের কলেজে প্রফেসরি আরম্ভ করেছি। ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম। তাই একবার অল্টায়ারে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হয়। সমুদ্রের তীরে একটা পাথরের খাঁজে এই চশমার কাঁচটা পাই। দেখতেই পাচ্ছেন, প্লাস পাউডারের কাঁচ। একটি মাদ্রাজি ভদ্রলোক চশমা খুলে স্নান করতে গিয়েছিলেন। তিনি আর ফিরে আসেননি।
পায়ে ক্র্যাম্প ধরার ফলে ওনার সলিল সমাধি হয়। জলের ভেতর থেকে হাত বার করে হেল্প হেল্প চেঁচানি ভারী মর্মান্তিক। এটাও যে সত্যি ঘটনা সেটা আমি খোঁজ নিয়ে জেনেছি। ওয়েল নোন ড্রাউনিং কেস। মৃত ব্যক্তি কোয়েম্বাটুরে থাকতেন, নাম শিবরামন। ভদ্রলোক দস্তানা ও চশমার কাঁচ যথাস্থানে রেখে আবার জায়গায় এসে বললেন, আমার সংগ্রহে কতগুলো জিনিস আছে জানেন? 172টা। আমার গত 30 বছরের সংগ্রহ। বলুন তো, এরম সংগ্রহের কথা শুনেছেন কোথাও? আমি মাথা নেড়ে বললাম, আপনার এই হবিটি যে একেবারে ইউনিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসের সঙ্গেই কি মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে? ভদ্রলোক গম্ভীরভাবে বললেন, তাই তো দেখছি। শুধু মৃত্যু না, অস্বাভাবিক এবং আকস্মিক মৃত্যু। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। এই জাতীয় ঘটনার সঙ্গে মিল থাকলেই তবেই আমার মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে এক একটা জিনিস। এগুলোর সবই কি রাস্তায় বা মাঠে ঘাটে পাওয়া? অধিকাংশই। আর বাকিগুলো চোরাবাজারে, নিলামে, কিউরিওর দোকানে। এই যে কাঠ গ্লাসে সুরাপাত্রটি দেখছেন, এটা পাই কলকাতার রাসেল স্ট্রিটের একটি নিলামের দোকান থেকে। এই পাত্রে ব্র্যান্ডির সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার ফলে 19 শতাব্দীতে একটি সাহেবের মৃত্যু হয়। আমি কিছুক্ষণ থেকেই আলমারির জিনিসপত্র ছেড়ে ভদ্রলোকের নিজের চেহারার দিকে মনোযোগ দিচ্ছিলাম। অনেক লক্ষ্য করেও তার মধ্যে ভণ্ডামির কোনো চিহ্ন ধরা পড়ল না। পাগলামির কোনো লক্ষণ রয়েছে কি? মনে তো হয় না। চোখে উদাস ভাবটা যেমন পাগলদের মধ্যে সম্ভব, তেমনি কবি, ভাবুক বা সাধকদের মধ্যেও সম্ভব। আমি আর বেশিক্ষণ বসলাম না। বিদায় নিয়ে চৌকাঠ পেরোবার সময় ভদ্রলোক বললেন, আবার আসবেন। আপনাদের মতন লোকেদের জন্য আমার দরজা সব সময় খোলা। তা আপনি উঠেছেন কোথায়? অ্যালিস ভিলা হোটেল। ও, তাহলে তো 10 মিনিটের হাঁটা পথ। বেশ লাগলো আপনার সঙ্গ। কোনো কোনো লোককে বরদাস্ত করতে পারি না। আপনাকে সহৃদয়ে সমাজদার লোক বলে মনে হলো। বিকেলে ডক্টর ভৌমিক চায় বলেছিলেন। আমি ছাড়া নিমন্ত্রিত আরও 2টি ভদ্রলোক। চায়ের সঙ্গে চানাচুর আর এক কেক খেতে খেতে বাদিকবাবুর প্রসঙ্গটা না তুলে পারলাম না। ভৌমিক বললেন, কতক্ষণ ছিলে? এই ঘন্টাখানেক। ওরে বাবা! ডক্টর ভৌমিকের চোখ কপালে। 1 ঘন্টা ধরে ওই বুজরুগের কচকচি শুনলে? আমি মৃদু হেসে বললাম, যা প্যাচপ্যাচে বৃষ্টি, স্বচ্ছন্দে বেড়ানোর তো উপায় নেই। হোটেলের ঘরে বন্দি হয়ে থাকার চেয়ে ওর গল্প শোনা বোধ হয় ভালো। কার কথা হচ্ছে? প্রশ্নটা এলো একটি বছর 40-এর ভদ্রলোকের কাছ থেকে। মিস্টার খাস্তকির বলে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ভৌমিক। বাতিকবাবুর বাতিকের বর্ণনা শুনে খাস্তকির একটা ব্যাকা হাসি হেসে বললেন, এসব লোককে এখানে আস্তানা গাড়তে দিয়ে দার্জিলিংয়ের বায়ু দূষিত করছেন কেন ডক্টর ভৌমিক? ডক্টর ভৌমিক হালকা হেসে বললেন, এত বড় শহরে বায়ু দূষিত করার ক্ষমতা কি ওর আছে? বোধ হয় না। মিস্টার নস্কর নামক 3য় ভদ্রলোকটি ভারতবর্ষের বুজরুকদের কুপ্রভাব সম্বন্ধে একটা ছোটখাটো বক্তৃতাই দিয়ে দিয়েছিলেন। শেষকালে আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নেহাতি নিঃসঙ্গ জীবনযাপন করেন, তার বুজরুগের প্রভাব আর 5 জনের উপর পড়ার সম্ভাবনা খুবই কম। ভৌমিক দার্জিলিংয়ে রয়েছেন প্রায় 30 বছর। খাস্তগির অনেক দিনেরই বাসিন্দা। শেষ পর্যন্ত এদের দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না। জলদাপাহাড় রোডে কোনো অশ্বারোহী সাহেব হার্টফেল করে মারা যায় এমন কোনো ঘটনা জানা আছে আপনাদের? মেজর ব্র্যাডলে? প্রশ্ন করলেন ডক্টর ভৌমিক। সে তো বছর 8 আগের কথা। স্ট্রোক হয়েছিল। সম্ভবত জলদাপাহাড় রোডই হাসপাতালে এসেছিল, কিন্তু আগেই মারা যায়। কিন্তু কেন বলো তো? আমি বাতিকবাবুর বোতামের কথাটা বললাম। মিস্টার খাস্তকির একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন।
এইসব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছে নাকি? এ তো 1 নম্বরের শয়তান দেখছি। সে নিজে দার্জিলিং এ রয়েছে একদিন, ঘোড়ার পিঠে সাহেব মরেছে সে খবর তো এমনিতেই তার কানে পৌঁছতে পারে, সেখানে অলৌকিক ক্ষমতার প্রয়োজনটা আসছে কোত্থেকে? কথাটাও বেশি আমারও মনে হয়েছিল। দার্জিলিং এর থেকে দার্জিলিং এরই একটি ঘটনার কথা জানতে পারা বাতিক বাবুর পক্ষে মোটেই অসম্ভব নয়। আমি তাই আর প্রসঙ্গটা বাড়ালাম না। চায়ের পর্ব এবং 5 রকম এলোমেলো কথাবার্তা শেষ হবার পর আমি ওঠার সঙ্গে সঙ্গে মিস্টার নস্করও উঠে পড়লেন। বললেন উনিও অ্যালিসভিলের দিকটাতেই থাকেন, তাই আমার সঙ্গে একসঙ্গেই হেঁটে ফিরবেন। আমরা ডক্টর ভৌমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে সন্ধে হয়ে এসেছে। আমি দার্জিলিংয়ে আসার পর এই প্রথম দেখলাম আকাশের ঘন মেঘে ফাটল ধরেছে, আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চের স্পটলাইটের মতো শহর ও তার আশেপাশে পাহাড়ের গায়ে পড়েছে। মিস্টার নস্করকে দেখে বেশ মজবুত মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার বেশ বেগ পেতে হচ্ছে। হাঁপানের সঙ্গে জিজ্ঞেস করলেন, আপনার এই ভদ্রলোকটি কোথায় থাকেন? বললাম, দেখা করবেন নাকি? না না, এমনি কৌতূহল হচ্ছিল আর কি। বাতিক বাবুর বাড়ির হতিশ দিয়ে বললাম, ভদ্রলোক বেড়াতে টেড়াতে বেরোন, হয়তো পথেই দেখা হয়ে যেতে পারে। কি আশ্চর্য, হলো তাই। কথাটা বলার 2 মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরতেই সামনে 20 হাত দূরে দেখি বাতিকবাবুর ডান হাতে একটা তার লাঠি আর বাঁ হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছেন। আমাকে সামনে দেখতে পেয়ে ভদ্রলোকের মুখের যে ভাবটা হলো, সেটাকে যদিও হাসি বলা চলে না, কিন্তু সেটা অপ্রসন্ন ভাব নয় নিশ্চয়ই। বললেন, বাড়িতে ইলেকট্রিসিটি ফেল হয়েছে ভাই, তাই মোমবাতি কিনে নিয়ে যাচ্ছি। ভদ্রতার খাতিরে মিস্টার নস্করের সঙ্গে আলাপটা না করিয়ে পারলাম না। মিস্টার নস্কর, মিস্টার মুখার্জি। নস্কর দেখলাম সাহেবী মেজাজের লোক। নমস্কার না করে ডান হাতটা বাড়িয়ে দিলেন। বাতিকবাবু মুখে কোনো রকম সৌজন্য প্রকাশ না করে হাতটা ধরে হ্যান্ডশেক করলেন। তারপর যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন। আমার তো বটেই, মিস্টার নস্করেরও নিশ্চয়ই বেশ অপ্রস্তুত লাগছিল। প্রায় 8 মিনিট চুপ করে থাকার পর আর না পেরে নস্কর বললেন, ওয়েল, আমি তাহলে এগোই। আপনার কথা শুনেছিলাম, লাকিলি দেখা হয়ে গেল। চলি মিস্টার মুখার্জি। আমাকেও বাধ্য হয়েই কথাটা বলতে হলো। বাতিকবাবুকে এবার সত্যি পাগল বলে মনে হচ্ছিল। রাস্তার মাঝখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কি যে ভাবছেন তা উনি জানেন। আমাদের দুজনের বিদায় নেওয়াটা উনি যেন গ্রাহ্যই করলেন না। নস্করকে না হয় পছন্দ না হতে পারে, আমার সঙ্গে তো আজ সকালেই দিব্যি ভালো ব্যবহার করেছেন। ভদ্রলোককে ছাড়িয়ে এগিয়ে গিয়ে ফিরে দেখলাম তিনি এখনো ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছেন। নস্কর মন্তব্য করলেন, আপনার কথা শুনে যতটা ছিটগ্রস্ত মনে হয়েছিল, এখন দেখছি তার চেয়ে বেশ কয়েক কাঠি বেশি। রাত 9টা। সবে মাত্র ডিনার শেষ করে একটা পান মুখে দিয়ে গোয়েন্দোপন্যাসটা নিয়ে বিছানায় ঢুকবো ভাবছি, এমন সময়ে বেয়ারা এসে খবর দিল একজন লোক নাকি আমার খোঁজ করছে। বাইরে বেরিয়ে এসে রীতিমতো অবাক হয়ে গেলাম। এত রাত্রে বাতিকবাবু আমার কাছে কেন? আজই সন্ধ্যাবেলা ভদ্রলোকের যে মুহ্যমান ভাবটা দেখেছিলাম, সেটা যেন এখনো সম্পূর্ণ কাটেনি। বললেন, একটু নিরিবিলিতে বসার জায়গা হবে ভাই? বাইরে দাঁড়াতে আপত্তি ছিল না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে। ভদ্রলোককে আমার ঘরে নিয়ে এলাম। চেয়ারে বসে হাঁফ ছেড়ে বললেন, পালসটা দেখো তো ভাই। তোমাকে তুমি বললাম, কিছু মনে করো না। গায়ে হাত দিয়ে চমকে উঠলাম। রীতিমতো জ্বর।
ব্যস্ত হয়ে বললাম, একটা অ্যানাসিন দেব, আমার সঙ্গেই আছে। বাতিকবাবু হেসে বললেন, কোনো সিনেই কাজ দেবে না, জ্বরটা এ রাত্রে থাকবেই। তবে জ্বরটা আসল ব্যাপার নয়, তোমার কাছে চিকিৎসার জন্য আসিনি। আমার যেটা দরকার সেটা হলো ওই আংটি। আংটি? কোন আংটির কথা বলছেন ভদ্রলোক? আমার হতভম্ব ভাব দেখে ভদ্রলোক যেন একটু অসহিষ্ণু ভাবেই বললেন, ওই যে লস্কর না তস্কর কি নাম বললে, তার হাতে আংটি দেখোনি? সস্তার আংটি, পাথর টাথর কিছু নেই। তবে ওই আংটি আমার চাই। এখন মনে পড়ল, মিস্টার নস্করের ডান হাতে একটা রূপোর সিগনেট রিং লক্ষ্য করেছিলাম বটে। বাতিকবাবু বলে চললেন, হ্যান্ডশেক করতে গিয়ে হাতের তেলোর সাথে ঠেকে যায় আংটিটা। মনে হলো শরীরের ভেতরে একটা এক্সপ্লোশন হয়ে গেল। তারপর যা হয় আর কি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হতভম্ব হয়ে দৃশ্য দেখা আরম্ভ করেছিলাম। এমন সময় উল্টো দিক থেকে একটা জিপ এসে সবটা মাটি করে দিল। তার মানে ঘটনাটা আপনার দেখা হয়নি? যতটা দেখেছি ততটাই যথেষ্ট। খুনের মামলা, আততায়ীর মুখ দেখিনি। আংটি সমেত হাত এগিয়ে যাচ্ছে একটা লোকের গলার দিকে। ভিকটিম অবাঙালি, মাথায় রাজস্থানী টুপি, চোখে সোনার চশমা, চোখ বিস্ফারিত। চেঁচাবে বলে মুখ খুলেছে, নিচের পাটির একটা দাঁত সোনায় মোড়ানো। ব্যাস, এই পর্যন্তই। ওই আংটি আমার চাই। আমি কয়েক মুহূর্ত বাতিকবাবুর দিকে চেয়ে থেকে বাধ্য হয়েই বললাম, দেখুন মিস্টার মুখার্জি, আংটির যদি আপনার প্রয়োজন হয় তো আপনি নিজেই মিস্টার নস্করের কাছে চেয়ে দেখুন না। আমার সঙ্গে তার আলাপ সামান্যই, আর যতদূর বুঝেছি তিনি আপনার হবির ব্যাপারটা তেমন সহানুভূতির দৃষ্টিতে দেখেন না। তাহলে আমি চেয়ে কি লাভ সেটা বলুন। তার চেয়ে বরং... ভেরি সরি মিস্টার মুখার্জি, আমি ভদ্রলোককে বাধা দিয়ে স্পষ্ট কথাটা না বলে পারলাম না। আমি চাইলেও কোনো ফল হবে বলে মনে হয় না। এসব আংটি টাংটির প্রতি এক এক সময় মানুষের কীরকম মমতা থাকে সেটা তো আপনি জানেন। উনি যদি জিনিসটা ব্যবহার না করতেন তাহলে তবু... ভদ্রলোক আর বসলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এই টিপটিপ বৃষ্টির মধ্যেই অন্ধকারে বেরিয়ে পড়লেন। আমি মনে মনে বললাম, ভদ্রলোকের আবদারটা একটু বেয়ারা রকমের। রাস্তা থেকে জিনিস কুড়িয়ে নেওয়া একটা সামান্য ব্যাপার, কিন্তু লোকের ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিয়ে তার কালেকশন বাড়ানোর প্রয়াসটা অন্যায় প্রয়াস। এই ব্যাপারে কেউই তাকে সাহায্য করতো না, আমি বা করি কি করে? আর নস্কর এমনিতেই বেশ কাঠখোট্টা লোক, তার কাছে চেয়ে ওই আংটি পাবার আশা করাটাই ভুল। পরদিন সকালে মেঘ কেটে গিয়ে দিন ফর্সা হয়েছে দেখে চা খেয়ে বার্ডশিলের উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম। খটখটে দিন, মেল, লোকে লোকারণ্য, ভিড়ের মধ্যে দিয়ে ঘোড়া ও চেঞ্জারদের সঙ্গে কলিশন বাঁচিয়ে ক্রমে গিয়ে পড়লাম অবজারভেটরি হিলের পশ্চিম দিকে অপেক্ষাকৃত জনবিরল রাস্তাটায়। কাল রাত থেকেই মাঝে মাঝে বাতিকবাবুর করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, আর মনে মনে একটা ইচ্ছে দানা বাঁধছিল, যদি ঘটনাচক্র নস্করের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে একবার আংটির কথাটা বলে দেখব। হয়তো আংটির প্রতি তার তেমন টান নেই, চাইলেই দিয়ে দেবেন। সেটা বাতিকবাবুর হাতে তুলে দিতে পারলে তার মুখের ভাব যে কেমন হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ছেলেবেলায় ডাকটিকিট জমাতাম, কাজেই হবির নেশা যে কি জিনিস সেটা আমার জানা ছিল। আর বাতিকবাবু লোকটা সাথেও নেই পাঁচেও নেই, নিজের উদ্ভট শখ নিয়েই মেতে আছেন। গায়ে পড়ে কাউকে দলে টানবার চেষ্টা করছেন না, হয়তো জীবনে এই প্রথম অন্যের একটা জিনিসের প্রতি লোভ দেখাচ্ছেন, তাও সেটা এমন মহামূল্য কিছুই না। সত্যি বলতে কি, কাল রাত্রের পরে আমার ধারণা হয়েছে যে ভদ্রলোকের অলৌকিক ক্ষমতা টমতা কিছুই নেই। ওর শখের সমস্ত ব্যাপারটাই ওর আধপাগলা মনের কল্পনা উপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু
তাতেই যদি এই নিঃসঙ্গ লোকটি খুশি থাকে তাতে আর কি এসে যাচ্ছে। কিন্তু বার্চহিলের রাস্তায় ঘন্টা দুয়েক ঘুরেও নস্করের সঙ্গে দেখা হলো না। মেলে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 10:30। ভিড় তখনও রয়েছে, কিন্তু যাবার সময় যেমন দেখে গেছি তার চেয়ে যেন একটু তফাৎ। এদিকে ওদিকে ইতস্তত ছড়ানো 10-20 জনের জটলা, এবং সেই জটলার মধ্যে কি নিয়ে যেন উত্তেজিত আলোচনা চলছে। এগিয়ে যেতে পুলিশ, তদন্ত এবং খুন ইত্যাদি কথাগুলো কানে আসতে লাগলো। একটি অপরিচিত প্রৌঢ় বাঙালিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মশাই, কিছু হয়েছে টয়েছে নাকি? ভদ্রলোক বললেন, কলকাতা থেকে কে এক সাসপেক্টেড ক্রিমিনাল নাকি এখানে এসে গা ঢাকা দিয়েছিল, তাকে ধাওয়া করে পুলিশ এসেছে, কানা তল্লাশি চলছে। লোকটার নাম জানেন? আসল নাম জানি না, এখানে নাকি নস্কর বলে পরিচয় দিয়েছে। আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। একটি মাত্র লোকই আসল খবরটা দিতে পারবেন, ডক্টর ভৌমিক। তার বাড়ি পর্যন্ত যেতে হলো না। লেডেনরা রোডের রিক্সা স্ট্যান্ডের কাছে খাস্তগির ও ভৌমিকের সঙ্গে দেখা হয়ে গেল। বললেন, ভাবতে পারো লোকটা কাল আমার বাড়িতে বসে চা খেয়ে গেল, পিঠে ব্যথা হচ্ছে। 3 দিন আগে আমার কাছে এসেছিল চিকিৎসার জন্য, আমি ওষুধও দিয়েছি। একা লোক, নতুন এসেছে, তাই খেতে ডাকলাম, আর আজ শুনি এই। লোকটা ধরা পড়েছে? উদ্গ্রীব ভাবে প্রশ্ন করলাম। এখনো পড়েনি, সকাল থেকে মিসিং, পুলিশ খুঁজে চলেছে, তবে এই শহরেই আছে। যাবে আর কোথায়? কিন্তু সাংঘাতিক ব্যাপার বলো। ভৌমিক আর খাস্তগির চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছি আমার নারী চঞ্চল হয়ে উঠেছে, শুধু নস্কর ক্রিমিনাল বলে নয়, বাতিক বাবুর আংটির প্রতি লোভের কথা ভেবে। খুনির হাতের আংটি, ভদ্রলোক বলেছিলেন। তাহলে কি সত্যি লোকটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইসব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করলো বাতিক বাবুর সঙ্গে একবার দেখা করি। ভদ্রলোক কি খবরটা পেয়েছেন? একবার খোঁজ করে দেখা দরকার। কিন্তু 17 নম্বর বাড়ির দরজায় 5 দিনের টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না। এদিকে আবার মেঘ করে এসেছে। আমি দ্রুত পা চালিয়ে আমার হোটেলে চলে এলাম। আধ ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি নামলো। ঝলমলে সকালটা এক নিমিষে একটা সুদূরে অতীতের ঘটনায় পরিণত হলো। পুলিশ সার্চ চালিয়ে চলেছে। কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে মিস্টার নস্কর? কাকে খুন করলেন ভদ্রলোক? কিভাবে খুন করলেন? 3:30-র সময় আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার সন্ধি খবরটা আনলেন। নস্কর যে বাড়িটায় ছিল তার ঠিক পিছনেই পাহাড়ের খাদে 30 হাত নিচে মাথা থেঁতলানো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া গেছে। আত্মহত্যা, মস্তিষ্ক বিকৃতি, পালাতে গিয়ে পা হড়কে পড়ে যাওয়া ইত্যাদি নানা রকমের কারণ অনুমান করা হচ্ছে। ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা, সেই থেকে খুন। মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিংয়ে এসে গা ঢাকা। পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি। না, বাতিকবাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয়। লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া চলে না। সুইজারল্যান্ড ওয়াল্টায়ারের ঘটনা মন করা হতে পারে, দার্জিলিংয়ের ঘটনা তিনি আগে থেকে জেনে থাকতে পারেন, কিন্তু নস্করের যে খুনি সেটা যিনি জানলেন কি করে? 5টা নাগাদ বৃষ্টি একটু ধরতেই তার বাড়ি গিয়ে হাজির হলাম। টোকা মারতেই দরজা খুলে গেল। বাতিকবাবু হেসে বললেন, এসো ভাইয়া, ভেতরে এসো, তোমার কথাই ভাবছিলাম। ভেতরে ঢুকলাম। সন্ধে হয়ে এসেছে।
বাতিকবাবুর টেবিলের উপর টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে। আজও ইলেকট্রিসিটি আসেনি। ম্লান হাসি হেসে বললেন ভদ্রলোক। আমি পেতের চেয়ারে বসে বললাম, খবর পেয়েছেন? তোমার ওই তস্করের খবর? খবরে আর আমার কি হবে বলো? আমি সবই জানতে পেরেছিলাম, তবে আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। কৃতজ্ঞ? অবাক হয়ে প্রশ্ন করলাম। আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটি আমায় দিয়ে গেছে। দিয়ে গেছে? আমার গলা শুকনো। ওই দেখো টেবিলের ওপর। আবার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশে খোলা খাতার সাদা পাতার উপর আংটিটা চোখে পড়ল। ঘটনার বর্ণনাটা লিখে রাখছি। আইটেম নম্বর 73। বাতিকবাবু বললেন। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে। দিয়ে গেছে মানে? কখন দিয়ে গেল? এমনিতে কি দিতে চায়? বাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। জোর করেই নিতে হলো। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ঘরের ভিতর একটা টাইম পিস টিকটিক করে বেজে চলেছে। তুমি এসে ভালোই হয়েছে। বাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকে অন্ধকারের কোণটায় চলে গেলেন। সেখান থেকে একটা খুটখুট শব্দ এলো, আর তার সঙ্গে তার কথা। একটা জিনিস তোমায় দিচ্ছি, তোমার কাছেই রেখে দিও। এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত, তবে এর প্রভাব আমি সহ্য করতে পারছি না। বারবার জ্বর আসছে আর একটা অপ্রীতিকর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলোয় এসে দাঁড়িয়েছেন। তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে রয়েছেন তিনি। সেই হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা। মোমবাতির এই ম্লান আলোতেও বুঝতে পারলাম যে লাঠির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর কিছুই নয়। শেষ হলো আজকের গল্প বাতিকবাবু। যদি এই নিবেদন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। সত্যজিৎ রায়ের প্রতি এটা গঙ্গা জলে গঙ্গা পুজো হলো, কিন্তু এটা ছাড়া আর কি দিতে পারতাম ওনাকে? উনি আমাদের কাছে ঈশ্বর তুল্য। বাতিকবাবুর ভূমিকায় আলাপন মণ্ডল, মিস্টার নস্করের ভূমিকায় শুভ্র পাল, ডাক্তার ভৌমিকের ভূমিকায় উৎপল চক্রবর্তী, গল্প পাঠ জনৈক বৃদ্ধ মিস্টার খাস্তগীর এবং পর্ব পরিচালনা অনুভব মুখার্জি, পোস্টার ডিজাইন অনুভব মুখার্জি ও শ্রীপর্ণা রায়, গল্পের সূত্রধর আমি মোনালি কর্মকার।